আসসালামু আলাইকুম। বাংলাদেশের নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাই পাণ্ডল অভিনন্দন এবং শুভেচ্ছা। আরবিস একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর রিপন বিশ্বাস। অন্যান্য ক্লাসের মতো আজকে আমরা অষ্টম অধ্যায়ের রেজন প্রক্রিয়া যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা 100টি এমসিকিউ সলভ করব। আমি ঠিক গত ক্লাসে যেভাবে তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি 100টি এমসিকিউ সলভ করা ব্যাখ্যা সহকারে মানে 400 এমসিকিউ পড়ার সমান। তো সেই ক্ষেত্রে আমি অন্যান্য ক্লাসের মতো আজকেও এক্সপ্লেইন সহকারে প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সলভ করার চেষ্টা করব। তোমাদের যদি কোথাও কোনো ভুল মনে হয় আমার পড়ানোর মাঝখানে কমেন্ট সেকশনে জানাবা, অথবা এরপরে কোন অধ্যায়টা লাগবে সেটা তোমরা জানাবা। আর তারপরে যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই সেটা জানাবা, বা যদি কোথাও আমার কারেকশনের প্রয়োজন হয় সেটা তোমরা জানাবা। কারণ তোমরা যেরকম স্টুডেন্টস, আমি শিক্ষক, পাশাপাশি আমি কিন্তু একজন ছাত্র, কারণ আমার কিন্তু ভুল হতে পারে। কারণ 100 এমসিকিউ একটানা সলভ করতে যাওয়া মানে সলভ করাটা অনেক কঠিন একটা ব্যাপার আর কি, তোমরা নিজেরাও সেটা বুঝতে পারো। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি লেকচারে। আজকে আমাদের আলোচনার বিষয় রেচন প্রক্রিয়া। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বোর্ডের মাঝখানে যে ছবিটা পিকচারটা দেওয়া আছে, এখানে কিডনির ছবি দেওয়া আছে এবং আর্টিফিশিয়াল একটা কিডনি যেটা সেটা দেওয়া আছে। আর্টিফিশিয়াল এই কিডনিটা আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী উনি আবিষ্কার করেছেন। আমরা আলোচনার মাঝখানে অলরেডি সেসব বিষয় আজকে আমরা কথা বলবো। তো আমরা প্রথমে আসি 1 নম্বর এমসিকিউ, যেটা গত ক্লাসের মতো, যে ইউরিয়া কোথায় তৈরি হয়। ইউরিয়া কোথায় তৈরি হয় আমাদের 1 নম্বর কোশ্চেন, ইউরিয়া কোথায় তৈরি হয়। তো আমরা যদি খেয়াল করি ইউরিয়াটা এখানে অপশন দেওয়া আছে বৃক্ক, যকৃৎ, দেহকোষ এবং হচ্ছে রেনাল ধমনী। আমাদের একটু বুঝতে হবে এটা কিন্তু ইউরিন না। যে কনফিউশনটা আমাদের হয় যে ইউরিনের কথা সম্ভবত বলা হয়েছে, যদি ইউরিন হতো তাহলে সেটা কিন্তু অ্যান্সার হতো বৃক্ক, কিন্তু ইউরিয়া যেহেতু সেহেতু অ্যান্সার হবে যকৃৎ। আচ্ছা, তাহলে এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার আমাদের 2 নম্বর যে প্রশ্ন, সেখানে লেখা আছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, তন্নি পানি এবং অন্যান্য খাদ্য গ্রহণের নিয়ম নীতি মেনে চলেন। অর্থাৎ তন্নি নামের একজন মানুষ, উনি পানি এবং অন্যান্য খাবার ঠিক মতো খায় না। ইদানিং তার মূত্রের পরিমাণ কম হওয়া সহ কোমরের পিছনে ব্যথা হচ্ছে। এখন বলা হচ্ছে যে এই যে ব্যথা হচ্ছে কোমরের পিছনে, তার আসলে কারণটা কি, কি কারণ। এখন এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এটা আমাদের বুঝতে হবে কথাটা যে আসলে কি। এখন 1 নম্বর অপশন দেওয়া আছে ঘাম বেশি হয়, 2 নম্বরে ফল কম খায়, 3 নম্বরে লবণাক্ত খাদ্য গ্রহণ করা। তুমি যদি একটু খেয়াল করে দেখো, ফল বা লবণাক্ত খাদ্য গ্রহণ এসব কিন্তু উদ্দীপকের মধ্যে দেওয়া নাই। এই সেন্সটুকু কাজে লাগালে তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। সেক্ষেত্রে অ্যান্সার হবে ঘাম বেশি হওয়া। ঠিক আছে, যদি পানি কম খায় তাহলে তার শরীর থেকে ঘামটা বেশি বের হবে। আচ্ছা, এরপর আমরা আসি এই অনুচ্ছেদের আলোকে 3 নম্বর যে প্রশ্ন ছিল, তন্নির শরীরে উক্ত সমস্যার কারণটা আসলে কি। 1 নম্বর অপশনে বলা হয়েছে শরীরে পানি আসা, 2 নম্বর অপশনে বলা হয়েছে মূত্রনালীর প্রবাহন, এটা হবে প্রদাহ। এই বানানটা আমাদের একটু মিস্টেক আছে, বানানটা হবে প্রদাহ মানে জ্বালাপোড়া করা যেটা। 3 নম্বরে বলা হয়েছে প্রস্রাবের সাথে শর্করা যাওয়া। প্রস্রাবের সাথে শর্করা যাওয়া এটা মানে ডায়াবেটিসের কথা বলে, সুতরাং ডায়াবেটিস এটা অ্যান্সার হচ্ছে না। শরীরে পানি আসা এটাও রাইট অ্যান্সার, এবং মূত্রনালীর প্রদাহ যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেডিকেল সায়েন্সের ভাষায় যেটা আমরা অনেক সময় ইউটিআই বলে থাকি সেইটা। তাহলে 1 এবং 2 এই দুইটাই হচ্ছে আমাদের 3 নম্বরের রাইট অ্যান্সার। সেই হিসেবে আমাদের 1 এবং 2 আছে ক নম্বরে, এটা আমাদের সঠিক অ্যান্সার। বাকি এই জিনিসগুলো আমাদের অ্যান্সার হবে না। এবার আসো, কোন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বর্জ্য নিষ্কাশিত হয়। 1 নম্বরে বলা হয়েছে পরিপাক তন্ত্র, 2 নম্বর রেচন, 3 নম্বর স্নায়ু, 4 নম্বরে শ্বসন। এটা কিন্তু তোমরা একদম ইজি, কারণ আমাদের চ্যাপ্টারের নামই ছিল রেচন প্রক্রিয়া, সুতরাং অ্যান্সার হবে রেচন। এবার আমরা আসবো 5 নম্বরে, নিচের কোনটি রেচন পদার্থ। এখানে লক্ষ্য করলে দেখা যাবে কি কি পদার্থগুলো আছে। আগে দেখো লেখা আছে অ্যালবিউমিন, এটা অবশ্যই রেচন পদার্থ না। ফাইব্রিনোজেনও না, তারপরে গ্লোবিউলিন এটাও না। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যামোনিয়া, কারণ আমাদের ইউরিন তৈরির সময় অ্যামোনিয়া থেকে ইউরিনটা, প্রোটিন জাতীয় খাবার থেকে ইউরিনটা তৈরি হয়। নিচের কোনটি রেচন পদার্থ নয়। এখানে খেয়াল করলে বোঝা যাবে যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কোলেস্টেরল অ্যাকচুয়ালি আসলে আমাদের চর্বি জাতীয় পদার্থ, সুতরাং এটা কিন্তু আসলে রেচন পদার্থ না। সুতরাং রেচন পদার্থের মধ্যে আমাদের পড়বে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, আরও আছে উপর ক্লাস উঠলে তোমরা পড়তে পারবা। একটা নাম আছে জ্যানথিন, জ্যানথিন যেটা এটা কিন্তু আমাদের রেচন পদার্থ। তারপরে ইউরিয়া আমরা যেটা বলছি এটা রেচন পদার্থ, ইউরিক অ্যাসিডও রেচন পদার্থ, ক্রিয়েটিনিনও রেচন পদার্থ, অ্যামোনিয়াটাও রেচন পদার্থ। সুতরাং এখানে এতগুলোর মধ্যে কোলেস্টেরল পড়ে না, সুতরাং আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটা। সুতরাং এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না। এবার আসো 7 নম্বর প্রশ্ন, মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম কি। একদম সহজ, এই প্রশ্নটা না পারলে আসলে অষ্টম অধ্যায় পড়াটাই বৃথা। রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গের নাম কি ব্রেন? জীবনেও না।
যকৃৎ এটাও না, ফুসফুসও না, রাইট অ্যান্সার হচ্ছে কিডনি, যার বাংলা শব্দ মানে হচ্ছে বৃক্ক। এবার আসো, রেচনতন্ত্রের কাজ 9 কোনটি? রেচনতন্ত্রের কাজ 9 কোনটি? আমাকে আগে জানতে হবে কাজ কি কি আছে। এখন কাজের মধ্যে দেহের বিষাক্ত বজ্র নিষ্কাশন এটাও কাজ, দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা এটাও কাজ, শরীরের অতিরিক্ত পানি এবং লবণ বের করে দেওয়া এটাও কাজ, অ্যাকচুয়ালি যেটা গ্যাসীয় বিনিময় যেটা কিন্তু ফুসফুসের কাজ। সুতরাং এইটা হচ্ছে রাইট অ্যান্সার, বাকি সবগুলোই আমাদের ক্রস চিহ্ন যাবে। এবার বলছে কোনটি ক্ষারীয় মূত্র তৈরি করে? আচ্ছা, আগে আমাকে জানতে হবে মূত্র অ্যাসিড হয়, মূত্র ক্ষার হয়, দুইটাই হয়। তাহলে ক্ষারীয় মূত্রের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা বলে থাকি যে প্রোটিন জাতীয় যে সকল জিনিস, সে সকল জিনিস থেকে ক্ষারীয় মূত্র জিনিস তৈরি হয়, সেই হিসেবে শাকসবজি জাতীয় জিনিস, ভুল বললাম আমি, শাকসবজি জাতীয় জিনিস, সেখান থেকে আমাদের ক্ষারীয় মূত্রটা তৈরি হয়, সেই হিসেবে এটা রাইট অ্যান্সার হচ্ছে জাম। এগুলা কোনোটাই না, কারণ সবগুলোর মধ্যে কি থাকে? প্রোটিন থাকে। প্রোটিনটা অ্যাসিড জাতীয় মূত্র তৈরি করে, আর শাকসবজি জাতীয় জিনিস হচ্ছে ক্ষারীয় মূত্র তৈরি করে, সেই হিসেবে আমাদের রাইট অ্যান্সার হবে জাম। এবার আমরা আসি প্রশ্ন নাম্বার 10। এখানে বলা হলো সুজনের মূত্র পরীক্ষা করে এর প্রকৃতি অম্লীয় পাওয়া গেল, মানে মূত্রটা অ্যাসিড পাওয়া গেল। কোন খাদ্য গ্রহণের ফলে মূত্রের প্রকৃতি এমন হলো? একটু আগে আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে কোন খাদ্য গ্রহণের ফলে মূত্রটা অ্যাসিড হয়। অ্যাসিড জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা প্রোটিন জাতীয় অ্যাসিড জাতীয় মূত্রের ক্ষেত্রে আমরা প্রোটিন জাতীয় জিনিসকে দায়ী করি, বা প্রোটিন জাতীয় জিনিস হইলে আমাদের মানে প্রোটিন জাতীয় জিনিস খাইলে আমাদের অ্যাসিড জাতীয় মূত্র তৈরি হয়। সেই ক্ষেত্রে এইখানকার রাইট অ্যান্সার কি হবে? প্রোটিন কার কার মাঝখানে বেশি থাকে? কলা এবং আপেলে বেশি থাকে, না গাজর টমেটোতে থাকে, না লাল শাক পালং শাকে, না এটার অ্যান্সার হবে রুই মাছ এবং ডিম। রাইট অ্যান্সার হচ্ছে 4 নম্বর। এবার 11 নম্বর প্রশ্ন, কোন খাদ্য অতিরিক্ত খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? এটাও কিন্তু ঠিক আগের মতো একটা প্রশ্ন, যে অ্যাসিড জাতীয় মূত্র, মানে প্রোটিনের কথা বলা হয়েছে, প্রোটিন জাতীয় জিনিস আমরা যত বেশি খাবো আমাদের অ্যাসিড জাতীয় মূত্র তত বেশি তৈরি হবে। সেই ক্ষেত্রে প্রোটিন জাতীয় জিনিস হচ্ছে এখানে ইলিশ মাছ এবং হচ্ছে ডিম। বাকি তুমি খেয়াল করে দেখো, এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। এরপর আমরা আসবো 12 নম্বর। যদি তুমি 12 নম্বর দিকে তাকাও, বলা হয়েছে নিচের কোনটিতে ইউরোক্রোম বিদ্যমান? এখন প্রশ্ন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম এগুলো মূত্রে থাকে, তাহলে সেই হিসেবে তুমি অ্যান্সার কিন্তু জানো, রসিকাতে হবে না, পাচক রসে হবে না, রক্তেও হবে না, রাইট অ্যান্সার হচ্ছে মূত্র। কোনটির উপস্থিতির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়? একদম ইজি প্রশ্নটা, তোমাকে পারতেই হবে যে ইউরোক্রোম থাকলে মূত্রের রং হালকা হলুদ হয়। এটাও হবে না অ্যান্সার, এটাও না, এটাও না। এরপর বলছে মানুষের মূত্রের কত ভাগ পানি থাকে? মূত্রের কত ভাগ পানি থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি 90 ভাগ, 92 ভাগ, 95 ভাগ, 97 ভাগ? মূত্রের কত ভাগ পানি থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে 95 ভাগ। এটাও রাইট না, এটাও না, এটাও না। কোন জাতীয় খাদ্যের কারণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? মাত্র তোমাদেরকে বলা হয়েছে যে প্রোটিন জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, রাইট অ্যান্সার হচ্ছে প্রোটিন। সুতরাং এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। এরপরে 16 নম্বর প্রশ্ন, মাছ, মাংস, শিমের বিচি জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের কোন ধরনের পরিবর্তন হয়? একটু আগে বলা হয়েছে মাছ, মাংস, শিমের বিচি এগুলো কি প্রোটিন জাতীয় খাবার? প্রোটিন জাতীয় খাবার খেলে মূত্রের কি বৃদ্ধি পাবে? অম্লতা বৃদ্ধি পাবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা? এটা। বাকি এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। এরপর আসো 17 নম্বর প্রশ্ন, কোনটি বৃক্কের অবতল অংশের ভাঁজ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যদি কিডনির কথা চিন্তা করি, কিডনির শেপটা এরকম হয়, এটা অবতল, এটা উত্তল। অবতল অংশের ভাঁজের নাম কি? প্রশ্ন করা হয়েছে। অবতল অংশের ভাঁজের নাম হাইলাস, অনেক সময় এটাকে হাইলামও কিন্তু বলা হয়ে থাকে। এই জিনিসটা ফুসফুসের ক্ষেত্রে প্রযোজ্য, যেরকম একটা শব্দ আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি? হাইলাস। এটা হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না অ্যান্সার। হাইলাসের ভিতর দিয়ে বৃক্কে কি কি প্রবেশ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে হাইলাসের ভিতর দিয়ে কি কি প্রবেশ করে? দুইটা জিনিস প্রবেশ করে, একটা রেনাল ধমনী আর একটা স্নায়ু। তাহলে রেনাল ধমনী এবং স্নায়ু এই দুইটা জিনিস যদি তুমি একসাথে পড়ে রাখো, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার সব ক্লিয়ার হয়ে গেল প্রশ্ন। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে 4। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এখন এখানে আরেকটা জিনিস তোমাকে আমি এক্সপ্লেন করে দিই। বৃক্কে প্রবেশ করে রেনাল ধমনী এবং স্নায়ু, তাহলে বের হয় কি? কিডনি থেকে কি বের হবে? এটাও কিন্তু প্রশ্ন। ইউরেটার বের হয়, ইউরেটার বের হবে এবং রেনাল শিরা বের হবে। এই দুইটা জিনিস কিন্তু কিডনি থেকে বের হয়। তাহলে এখানে আমাদের আলোচনার বিষয়, এটা কিন্তু এই চ্যাপ্টারের বেসিক ফান্ডামেন্টাল একটা কোশ্চেন। পরবর্তীতে তোমরা যারা 9, 10 কমপ্লিট করে যারা ইন্টারমিডিয়েটে যারা যাবা, তাদের কিন্তু এই জিনিসটা লাগবে, কিডনিতে কি কি ঢুকে, কি কি বের হয়। রেনাল ধমনী এবং স্নায়ু ঢুকে, রেনাল শিরা এবং ইউরেটার বের হয়। এই প্রশ্নটা জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। এরপর আমরা আসি, বৃক্কের রং কেমন? এটা কি হালকা হলুদ, এটা কি হলুদ, এটা কি লাল, এটা কি লালচে? হালকা হলুদ, হলুদ, লালচে, এটা এই সবগুলো বাদ যাবে। রাইট অ্যান্সার হচ্ছে লালচে। আচ্ছা,
বৃক্কের তন্তুময় আবরণ বেষ্টিত অংশকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কথা, এর বাইরে একটা কাভারিংস থাকে। যদি আমরা এটা কিডনির কথা চিন্তা করি, এর বাইরে একটা কাভারিংস দেওয়া থাকে, সেই কাভারিংসের নাম কি? ক্যাপসুল। রাইট অ্যান্সার। এটা হবে না, পেলভিসও হবে না, কর্টেক্স হবে না, মেডুলা হবে না। নিচের কোনটি সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়? তাহলে পেলভিসে কোন জিনিসটা উন্মুক্ত হয়? অ্যান্সার যদি খেয়াল করে দেখেন, আমরা যদি চিন্তা করি এইরকম অংশ বৃক্ক থেকে নাইমা আসে, ইউরেটার যেটাকে বলা হয়, নিচের কোনটি সরাসরি পেলভিস উন্মুক্ত হয়, মানে এই জায়গাতে কোনটা উন্মুক্ত হয়, এই জায়গাটার কথা বলা হয়েছে। এটা রাইট অ্যান্সার হবে পিরকা, বা এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। পিরকা এর অপর নাম আমরা অনেক সময় বলি প্যাপিলাও বলে থাকি। হাইলাসের ভিতর থেকে কি বের হয়? মাত্রই কিন্তু তোমাদের আমি এই প্রশ্নটা সলভ করে নিয়ে এসেছি। দুইটা জিনিস বের হয়, রেনাল শিরা এবং ইউরেটার। তো সেই হিসেবে এখানে আমাদের অপশনে ইউরেটার দেওয়া আছে, বাকিগুলো কিন্তু অ্যান্সার হবে না। আচ্ছা, এরপর আসো, অলরেডি আমরা 5 ভাগের 1 ভাগ কোশ্চেন আমাদের সলভ হয়ে গেছে। 23 নম্বর প্রশ্ন আমরা আসবে পরে। কোনটি প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে? কোনটি প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে? আমাকে জানতে প্যাপিলা কোন অংশের কথা বলা হয়েছে। এইটা যদি কিডনি হয়, এটা যদি কিডনি হয় এই অংশের কথা, এইটা প্রসারিত হয়েছে, উপর দিকে গেছে মানে প্রসারিত হয়েছে। প্রসারিত হয়ে কোন অংশ গঠন করে, তার নাম কি? এইটা ভিতরে ঢুকে এরকম হয়েছে, পিরামিডের মতো শেপ তৈরি করছে এরকম, তাহলে তার নাম হয় রেনাল পিরামিড। তাহলে প্যাপিলা আলটিমেটলি কি তৈরি করে? রেনাল পিরামিড। রাইট অ্যান্সার রেনাল পিরামিড। এটা অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। কোথায় রেনাল পিরামিড থাকে? কোথায় রেনাল পিরামিড থাকে? আমরা কিডনিকে দুইটা অংশে ভাগ করতে পারি, যে কোনো অংশকে কাটলে ম্যাক্সিমাম জায়গায় দুইটা পার্ট পাওয়া যায়, বাইরের অংশ, ভিতরের অংশ। বাইরের অংশের নাম হয় কর্টেক্স, ভিতরের অংশের নাম হয় মেডুলা। তাহলে আমরা যদি চিন্তা করি কিডনিকে আমরা যদি দুইটা পার্টে ভাগ করি, ভিতরের অংশের নাম কি? মেডুলা। তাহলে এখন প্রশ্ন, রেনাল পিরামিডগুলো কোন পার্টে আছে? বাইরের অংশ আছে নাকি ভিতরের অংশ আছে? তুমি অলরেডি প্রশ্ন বুঝতেই পারছো, ভিতরের অংশ আছে, ভিতরের অংশের নাম কি? মেডুলা। তাহলে আনসার কি হবে? মেডুলা। বাকিগুলো ক্রস। এরপর আসি, বৃক্কের মেডুলায় সাধারণত কয়টি রেনাল পিরামিড থাকে? এটা আমরা জানি 9-10 বই তথ্য দেওয়া আছে। একটা কিডনির মধ্যে কতগুলো রেনাল পিরামিড থাকে? 8 থেকে 12। ডিরেক্টলি আনসার বই দেওয়া আছে। এটা হচ্ছে না আনসার, এটাও না, এটাও না। রেনাল পিরামিডগুলোর অগ্রভাগ প্রসারিত হয়ে কি গঠন করে? মাত্র তোমাদেরকে পরে আনছি। রেনাল পিরামিড, এটা রেনাল পিরামিড, এই যে অংশটা এরকম করে যদি আমরা আট করি, এর অগ্রভাগ প্রসারিত হয়ে কি গঠন করে? এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? রেনাল প্যাপিলা। ঠিক আছে, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। এবার আমরা আসি, প্যাপিলা সরাসরি কোথায় উন্মুক্ত হয়? কোন জায়গায় উন্মুক্ত হয়? একদম মাত্রই বললাম, প্যাপিলাগুলো আসলে আলটিমেটলি কোন জায়গায় উন্মুক্ত হয়? রেনাল পেলভিসে। এই হাইলাসও হবে না, মেডুলা হবে না, সংগ্রহ নালিকাতে হবে না। এরপর আমরা আসবো, মূত্র তৈরিতে সঠিক অনুক্রম কোনটা? আসলে মূত্রটা কোন জায়গা থেকে তৈরি হয়, কোন জায়গাতে আসে, এটা আমাকে বুঝতে হলে আমাকে একটা সিরিয়াল বুঝতে হবে। সেটা হচ্ছে, এইটা যদি আমার বোমেন্স ক্যাপসুল হয়, এইটা যদি আমাদের গ্লোমেরুলাস হয়, তাহলে কোন জায়গা থেকে আমরা শুরু করবো? কোন জায়গা থেকে মূত্রটা তৈরি হয়? প্রথমে গ্লোমেরুলাসে মূত্রটা তৈরি হবে, তারপরে এই ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুলে আসবে, তারপরে এই যে টিউবুল দেনাইম আসবে, রেনাল টিউবুল দেনাইম আসবে, তারপরে এটা আলটিমেটলি যা সেটা ঢুকবে সংগ্রহ নালিকায়। তাহলে ফার্স্টে আসবে গ্লোমেরুলাসে, তারপরে বোমেন্স ক্যাপসুল, তারপরে রেনাল টিউবুল, তারপরে সংগ্রহ নালিকায় চলে যাবে। তাহলে আলটিমেটলি এই সিকোয়েন্স কোনটা আছে? তাহলে দেখো, গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল, রেনাল টিউবুল, সংগ্রহ নালিকা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে খ নম্বর। বাকি এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। এবার আসো, বৃক্কে সাকনির মতো কাজ করে কোন অংশ? মাত্র আমি তোমাদেরকে দেখাইছি আলটিমেটলি কোন জায়গায় ফিল্ট্রেশনটা হয়। এই জায়গার নাম হচ্ছে গ্লোমেরুলাস। কিডনির এই গ্লোমেরুলাসে ফিল্ট্রেশনটা হয়। তাহলে রাইট অ্যান্সার কোনটা? গ্লোমেরুলাস। বোমেন্স ক্যাপসুল হবে না, আর্টারিওল হবে না, হেনলির লুপও হবে না। এবার আমরা আসি, প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে প্রায় কতটি? একটা বৃক্কের কথা বলা হয়েছে, দুইটার কথা না। একটা কিডনিতে কতগুলো নেফ্রন থাকে? 10 থেকে 12 লাখ। যদি দুইটা কিডনির কথা লেখা থাকতো 20 থেকে 24 লাখ। তো 10 থেকে 12 লাখের রাইট অ্যান্সার কোনটা? এটা। সুতরাং এটা ডিরেক্ট মুখস্থ। এইখানে শত অ্যান্সার দেওয়া আছে, এখানে টি দেওয়া আছে, এখানে হাজার দেওয়া আছে, এগুলো খেয়াল করতে হবে কিন্তু। 10 থেকে 12 পায়ে টিক দেওয়া বিষয়টা এরকম না, দেখতে হবে তার পাশ আগে কি দেওয়া আছে, লক্ষ, হাজার না কোটি, এগুলো দেখতে হবে। মানব দেহে মোট কতটি নেফ্রন থাকে? এই দেখো, পরের প্রশ্নটা কিন্তু অলরেডি চলে আসছে। 10 থেকে 12 লক্ষ। এখন বলছে মানব দেহের টোটাল, তার মানে কি ডাবল হবে? কিডনি কয়টা আছে? দুইটা। সেই হিসেবে কত? 10 এর ডাবল কত? 20, 12 ডাবল কত? 24। তাহলে অ্যান্সার কোনটা? 20 থেকে 24 লক্ষ। এটা অ্যান্সার হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এরপর তুমি আসো 32 নম্বরে, বৃক্কের মালপিজিয়ান অঙ্গ কোন অংশ দ্বারা গঠিত? বৃক্কের মালপিজিয়ান অঙ্গটা কোন অংশ দ্বারা গঠিত? কিডনির ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটা পার্ট আছে, আমাদেরকে জানতে হবে। মনে করেন আমরা যদি ভাগ করি এরকম একটা নেফ্রন আট করার আমরা যদি চেষ্টা করি, তাহলে এখানে আমি যে অংশটুকু বোঝাইছি এটাকে বলা হয় মালপিজিয়ান অঙ্গ। তাহলে এখানে কি কি আছে?
গ্লোমেরুলাস আছে, বোমেন্স ক্যাপসুল আছে। এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই পার্টের নাম গ্লোমেরুলাস। তাহলে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস এটা রাইট অ্যান্সার, বাকি যেগুলো আছে এগুলো হবে না। একটি রেনাল কর্পাজল কয়টি অংশে নিয়ে গঠিত? রেনাল কর্পাজল বলতে আসলে আমরা কি বুঝি? দুইটা। রেনাল কর্পাজল বলতে কি বুঝি? এই যেখানে আমি যে রাট করছি এইটার নামই রেনাল কর্পাজল। তাহলে এখানে কি আছে? গ্লোমেরুলাস আর কি আছে? বোমেন্স ক্যাপসুল। তাহলে কয়টা অংশ দিয়ে গঠিত? দুইটা। রাইট অ্যান্সার কত? 2। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন দিচ্ছে এছাড়া আর এখানে কি আছে? দুইটা জিনিস, রেনাল কর্পাসল, রেনাল টিবিউল। এখান থেকে শুরু করে বাকি যা আছে সেটা কিসের মধ্যে পড়তো? রেনাল টিবিউলের মধ্যে পড়তো। রেনাল টিবিউলের আবার পার্ট কয়টা থাকতো? 3টা। একটা নিকটবর্তী পেছন নালিকা, একটা হেনলি লুপ, আর একটা দূরবর্তী পেছন নালিকা। আচ্ছা দেখো কি আছে পরে, নিচের কোনটি রেনাল টিবিউলের অংশ নয়? এই দেখো মাত্র কিন্তু আমি বলেই ফেলছি। তুমি এটা বলছো বোমেন্স ক্যাপসুল, তাহলে বোমেন্স ক্যাপসুল কি রেনাল টিবিউলের অংশ? কখনোই না। গোড়াদেশীয় পেছন নালিকা এটা অংশ, তারপরে প্রান্তীয় পেছন নালিকা এটা অংশ, হেনলি লুপ এটা অংশ, মাত্র তোমাদেরকে বলা হয়েছে। আলটিমেটলি অংশ নয় কোনটি? প্রশ্নের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে এটা। তার মানে অংশ নয়, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। কারণ কি? এই তিনটাই রেনাল টিবিউলের অংশ। আচ্ছা, প্রত্যেকটি রেনাল টিবিউল কয়টি অঞ্চলে বিভক্ত? মাত্রই বলা হয়েছে রেনাল টিবিউল 3টা অঞ্চলে বিভক্ত। এই যে দেখো, গোড়াদেশীয় পেছন নালিকা, প্রান্তীয় পেছন নালিকা, হেনলি লুপ। তাহলে কয়টা অংশে ভাগ করা হয়েছে? 3টা। 36 নম্বর প্রশ্ন, মূত্র তৈরির প্রক্রিয়া নয় কোনটি? আচ্ছা, এখানে কোন প্রক্রিয়াটার কথা বলা হয়েছে? প্রক্রিয়া নয়, শাকন, নিঃসরণ, শোষণ, ক্ষরণ। আসলে মূত্র তৈরির সময় কিন্তু ক্ষরণ হয় না, এ সময় শাকন হয়, এই সময় নিঃসরণ হয়, এই সময় পুনঃশোষণ হয়, এই সময় শোষণ হয়। যেটা ক্ষরণ এটা কিন্তু হয় না, তৈরির প্রক্রিয়া না। আমরা ওয়াশরুমে যে প্রস্রাব করি সেটা ক্ষরণ, বা তৈরির সাথে কিন্তু সেই প্রক্রিয়াটা জড়িত না। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে এটা। অ্যাফারেন্ট আর্টারিওল কতটি কৈশিক নালিকা তৈরি করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাফারেন্ট আর্টারিওল মানে এই যে অ্যাফারেন্ট আর্টারিওল বলতে কি বোঝায়? তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা খেয়াল করে দেখবা। এরকম আমাদের যে অংশ রাট করছি বোম্যান্স ক্যাপসুল, এর ভিতরে যখন ঢুকতেছে প্যাস নিয়ে, যখন যেটা যাচ্ছে তার নাম কি? অ্যাফারেন্ট আর্টারিওল। যেটা বের হয়ে যাচ্ছে তার নাম কি? ইফারেন্ট আর্টারিওল। তাহলে অ্যাফারেন্ট আর্টারিওল ভিতরে ঢুকে কতগুলো প্যাচ দেয়? 10টা, 20টা, 30টা, 40টা, 50টা। রাইট অ্যান্সার 50। সুতরাং এইটা হচ্ছে 50টি। রেনাল ধমনী থেকে সৃষ্ট যে ধমনী বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে তাকে কি বলা হয়? রেনাল ধমনী থেকে সৃষ্ট, মাত্রই তোমাদেরকে বলানো হয়েছে, যে ধমনী এই বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে তার নাম কি? মাত্রই বলছি, এটার নাম কি? অ্যাফারেন্ট আর্টারিওল। এই যেটা যদি প্রবেশ করে না হয়ে যদি বের হয়ে যায় তাহলে কি হইতো? ইফারেন্ট আর্টারিওল। এই যেটার কথা বলছি। সুতরাং যে কোনো এমসিকিউ পড়ার আগে তোমাকে বুঝে পড়তে হবে। ভিতরে প্রবেশ করে অ্যাফারেন্ট, বের হয়ে যায় ইফারেন্ট, ভিতরে প্যাচ নিছে, এই জায়গার নাম কি? গ্লোমেরুলাস। প্রশ্ন যেভাবে ঘুরাই আসুক তুমি পারবা, যদি তুমি আমার এই এক্সপ্লেনগুলো একটু বোঝার চেষ্টা করো। পরের কথা বলছে গ্লোমেরুলাসের কাজ নয় কোন? গ্লোমেরুলাসের কাজ কোনটি? কি কি দেওয়া আছে দেখো গ্লোমেরুলাসের মধ্যে। রক্তকে ছাকা, কিডনিতে রক্ত সরবরাহ করা, পেলভিসে মূত্র নিয়ে আসা, তারপরে ক্যাপসুলে মূত্র বয়ে নিয়ে যাওয়া। এদের মধ্যে গ্লোমেরুলাসের আসল কাজ রক্তরে ছাকা। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাকি যেগুলো আছে সেগুলো বাদ যাবে, এগুলো সবগুলোই ক্রস। আচ্ছা, আমাদের প্রায় অর্ধেকের কাছাকাছি আমরা চলে আসছি। এবার আমরা 40 নম্বর প্রশ্ন যেটা, সেখানে আমরা যাব। 40-এ লেখা আছে ইউরিয়া পরিশ্রুত হয় কোন অঙ্গে? মানে কোন জায়গাতে ইউরিয়াটা থাকে? এটা কি সংগ্রাহক নালিকায়, নাকি মেডুলায়, নাকি পেলভিসে, নাকি মালপিজিয়ান অঙ্গে? মনে রাখতে হবে রেনাল গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল হচ্ছে মালপিজিয়ান অঙ্গের পার্ট, ওই জায়গাতেই ইউরিয়াটা আসলে থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে মালপিজিয়ান অঙ্গ, সংগ্রহ নালিকা না, মেডুলাতেও না, পেলভিসেও না। নিচের কোনটি মানবদেহের মূত্রের উপাদান নয়? এই প্রশ্নটা কিন্তু আমরা একদম শুরুর দিকে পড়ে আসছিলাম যে ইউরিয়া এটা তো মূত্র, ইউরিক অ্যাসিড এটাও মূত্র, ক্রিয়েটিনিন এটাও মূত্র, হিমোগ্লোবিন থাকে রক্তে, তো রক্ত তো আর কখনো মূত্রের উপাদান হতে পারে না। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে 41। নিম্নের কোনটি স্বাভাবিক মানুষের মূত্রে অনুপস্থিত? অর্থাৎ একজন মানুষের মূত্রটা স্বাভাবিক। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা মানে কি বলা হয় যুক্তিসঙ্গত একটা প্রশ্ন। অনেক সময় এটা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে দিয়ে আসে যে স্বাভাবিক মূত্র, তার মূত্রের মধ্যে কি অ্যাবসেন্ট আছে। এখন এখানে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো আমাদের সবার প্রস্রাবের মধ্যে আছে, শুধুমাত্র গ্লুকোজটা কিন্তু আমাদের মূত্রের মধ্যে নাই। গ্লুকোজটা কার মূত্রে থাকে? গ্লুকোজটা থাকে যাদের ডায়াবেটিস আছে তাদের মূত্রে। সুতরাং এটা রাইট অ্যান্সার হচ্ছে গ্লুকোজ। মূত্র সাময়িকভাবে কোথায় জমা থাকে? এটা কি মূত্র নালীতে জমা থাকে, নাকি মূত্রথলিতে, বৃক্ক এবং পেলভিস? অবশ্যই তোমরা সবাই অ্যান্সার পারো যে সাময়িকভাবে মূত্রটা জমা থাকবে কোথায়? মূত্রথলিতে। এটা অ্যান্সার হবে না,
এটাও হবে না, এটাও হবে না। এবার আমরা চলে আসবো 44 নম্বর প্রশ্ন। 44-এ লেখা আছে একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কত লিটার মূত্র ত্যাগ করে? একদম সহজ, একজন নর্মাল মানুষের দেহ থেকে প্রতিদিন কি পরিমাণ মূত্র বেরিয়ে যায় সেটা হচ্ছে 1.5 লিটার। আচ্ছা, এবার আসে বৃক্কের কাজ কোনটি? এগুলো কিন্তু একটা হবে না অ্যান্সার। হ্যাঁ, বৃক্কের কাজ কোনটি? দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা, রক্তে অক্সিজেন সরবরাহ করা, প্রয়োজনীয় ইনসুলিন উৎপন্ন করা, লোহিত রক্ত কণিকা উৎপন্ন করা। একদম ইজি একটা কোশ্চেন, পানির মতো কোশ্চেন। রাইট অ্যান্সার দেহ থেকে বর্জ্য নিষ্কাশন করে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। নিচের কোন অঙ্গটি লবণ এবং পানি সমতা রক্ষা করে? একদম সহজ, চ্যাপ্টার যার দিয়ে শুরু হয়েছে, কিডনি দিয়ে শুরু হয়েছে, সুতরাং অ্যান্সার হবে কিডনি বা বৃক্ক, পাকস্থলী না, ফুসফুস না, হৃৎপিণ্ড না। এরপর আসো 47 প্রশ্ন। নিচের কোনটি বৃক্কের কাজ নয়? রক্তচাপ নিয়ন্ত্রণ, এটা অবশ্যই কিডনির কাজ। পানি এবং অম্ল ক্ষারের সমতা রক্ষা করা, এটাও কাজ। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের ব্যালেন্স রক্ষা করা, এই তিনটাই কিডনির কাজ। মূত্র জমা রাখা, কিডনি কখনোই মূত্র জমা রাখে না, মূত্র জমা রাখে মূত্রথলি। সুতরাং আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এইটা হবে, বাকি এটা হবে না, এটাও না, এটাও না। অসমোরেগুলেশন প্রক্রিয়ার কোন চাপ অপরিবর্তিত থাকে? অসমোরেগুলেশনের সময় কোন চাপ অপরিবর্তিত থাকে? এটার মানে হচ্ছে অসমোরেগুলেশন মানে আমরা জানি অসমোসিস, যার বাংলা মানে অভিস্রবণ, সুতরাং অভিস্রবণ চাপটা অপরিবর্তিত থাকে। এটা হবে না অ্যান্সার, এটা হবে না, এটা হবে না। দেহে পানির পরিমাণ বেড়ে গেলে রক্তের ক্ষেত্রে কি ঘটে? দেহে পানির পরিমাণ বেড়ে গেলে রক্তের ক্ষেত্রে কি ঘটে? রক্ত বেশি তরল হয়ে যায়, নাইট্রোজেনের ঘাটতি হয়, নাকি অক্সিজেনের আধিক্য হয়, কণিকা বিনষ্ট হয়? এটা বেশি হবে, পানির পরিমাণ বেশি হলে আমাদের ব্লাডটা বেশি পরিমাণ লিকুইড হয়ে যাবে। রাইট অ্যান্সার এটা, বাকি সবগুলোই বাদ। বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটি? কেন কিডনিতে পাথর হয়? এখন অন্ত্রের সংক্রমণ, অন্ত্র মানে নাড়িভুঁড়িতে ইনফেকশন হলে কিডনিতে পাথর হবে, ইলজিক্যাল একটা কথাবার্তা। রক্তের ঘনত্ব কমে যাওয়া, এটাও কোনো যুক্তিসঙ্গত না। বেশি বেশি পানি পান করে, বেশি পানি পান করলে কখনো কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা নাই। অতিরিক্ত শারীরিক ওজন, যাদের ওজন এক্সেস তাদের ক্ষেত্রে কি হবে? কিডনিতে পাথর হওয়ার চান্স অনেক বেশি থাকে। সুতরাং 50-এর রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, বাকি এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। আমাদের অর্ধেক শেষ, আমরা পরবর্তী অর্ধেকে চলে যাচ্ছি, মানে আমাদের 50% কাজ শেষ। 51 নাম্বার প্রশ্ন যেটা 51, যেটা সেখানে আমরা শুরু করব যে পরবর্তী পার্ট শেষ করার জন্য। আসলে 100 MCQ একসাথে শেষ করাটা আসলে একটু কঠিন, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা দরকার হলে টাইম গ্যাপ দিয়ে তোমরা দেখবা। আমি আবারও জাস্ট এটা পরের অর্ধেক শুরু করার আগে তোমাদেরকে একটু বলে নেই যে আমারও যদি কোথাও ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আর তোমাদের যারা বন্ধুরা আছে যারা তোমরা অবশ্যই ক্লাসটা দেখবা, যদি তোমার কাছে মনে হয় যে না ক্লাসটা তোমার উপকার হচ্ছে, তুমি অন্য বন্ধুদেরকে এটা পাঠাতে পারো, কারণ এটা তো আমাদের পাবলিক চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? যেমন তুমি আমার কাছে পড়ো, অন্য ফ্রেন্ড কিন্তু এটা জানে না, তুমি যদি ওকে ইনবক্সে পাঠাও, দেখলে ওর লাভ হলো, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা আসি 51 নম্বর প্রশ্ন। বৃক্কের পাথর অপসারণের পদ্ধতি 9 কোনটি? এখন বলছে তাহলে আমাকে জানতে হবে পাথর অপসারণ পদ্ধতিতে কি করা হয়, কোন কোন পদ্ধতিতে পাথর অপসারণ করা হয়। আলট্রাসোনিক লিথোট্রিপসি, এটা কিডনিতে পাথর ভেঙে ফেলে দেওয়া হয়, সুতরাং এটা রাইট অ্যান্সার। আলট্রাসোনিক প্রথমটা আছে ইউরেটেরোস্কোপিক লিথোট্রিপসি, এ প্রক্রিয়া কিডনিতে পাথর ভাঙা হয়। আলট্রাসোনিক লিথোট্রিপসি, এটাও কিডনিতে পাথর ভাঙা হয়, আমরা অপারেশন করে রোগীর দেহ থেকে পাথর বের করে নিয়ে আসতে পারি, সুতরাং এটা রাইট অ্যান্সার। সেই হিসেবে আমার এক্স-রে করলে কিন্তু কখনোই কিডনিতে পাথর বের করা সম্ভব হবে না, সুতরাং আমাদের এটা রাইট অ্যান্সার হবে এটা। এগুলো সবগুলাই বাদ। কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার কারণ কি? কিডনি দুইভাবে বিকল হতে পারে, একদম ইনস্ট্যান্ট, মোবাইল যেরকম হঠাৎ করে শাট ডাউন হয়, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে স্লো প্রসেস। কিডনি ইনস্ট্যান্ট, কথাটা কি বলছে? ধীরে ধীরে বিকল হওয়া, ইনস্ট্যান্ট না, স্লোলি গ্র্যাজুয়ালি কিডনিটা নষ্ট হয়ে যাবে। কেন? যাদের ব্লাড প্রেশার অনেক বেশি আছে, কারণ কিডনিতে তখন লোডটা বেশি করবে, সেই সময় তাদের কিডনিটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে এটা, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। নিচের কোনটির কারণে রক্তে ক্রিয়েটিনিন লেভেল বাড়ে? একজন মানুষের ক্রিয়েটিনিন লেভেল কেন বাড়বে, কোন কারণে? আমরা জানি ক্রিয়েটিনিন লেভেল স্বাভাবিক কেন থাকে? কিডনি যদি ভালো মতো কাজ করতে পারে। ক্রিয়েটিনিন একটা বিষাক্ত পদার্থ, এন্ড কিডনি যদি কাজ না করতে পারে তখন তো রক্তের মধ্যে ক্রিয়েটিনিনটা বাইরে যাবে, সেই হিসেবে রাইট অ্যান্সার কোনটা? কিডনি বিকল। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা, এরপর আমরা আসবো 54, 54 নম্বর প্রশ্ন। আকস্মিক, একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম ইনস্ট্যান্ট, আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটি? হঠাৎ করে কিডনি বিকল হয়ে গেল, বডি থেকে যদি কোনো কারণে অনেক বেশি পানি বের হয়ে যায়, অনেক বেশি পানি বের হয়ে যাওয়ার এরকম রোগের নাম কি? ডায়রিয়া। সেই হিসেবে রাইট অ্যান্সার কোনটা? মারাত্মক আকারে ডায়রিয়া যদি হয়, তো
হঠাৎ করে বডি থেকে এক্সেস পরিমাণ যদি পানি বের হয়ে যায় কিডনি শাটডাউন করবে, কিডনি ফেল করবে। তোমরা অবশ্যই সবাই শুনে থাকবা হার্ট ফেল করে, কিডনিও কিন্তু ফেল করতে পারে। তো কিডনি কেন ফেল করবে? বডি থেকে যখন এক্সেস অ্যামাউন্ট অফ পানি বের হয়ে যাবে। এবার আসো কিডনি বিকলের কারণ কি? এখানে লেখা আছে ক্যান্সার, এইডস, হাঁপানি। এটার কিডনিটা ধীরে ধীরে নষ্ট হবে। ক্যান্সারের কারণে সাধারণত কিডনি খুব একটা অ্যাফেক্টেড হয় না, এইডসের কারণে খুব একটা হয় না, হাঁপানির কারণে তো হওয়ার প্রশ্নই আসে না। সেক্ষেত্রে ডায়াবেটিস যাদের আছে তাদের কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ডায়াবেটিস যাদের আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ 3টা কোশ্চেন। ডায়াবেটিস যাদের আছে তাদের 3টে জায়গাতে খুব বেশি অ্যাফেক্টেড হয়। 1 নাম্বার হচ্ছে কিডনি, 2 নাম্বার হচ্ছে চোখ, 3 নাম্বার হচ্ছে ব্রেন। এটাকে মেডিকেল সায়েন্সের ভাষা, ডাক্তারের ভাষায় বলা হয় যদি কারো চোখের সমস্যা হয় তখন তাকে বলা হয় রেটিনোপ্যাথি, কিডনিতে সমস্যা হলে তখন তাকে বলা হয় নেফ্রোপ্যাথি, আর ব্রেনের সমস্যা হলে তখন তাকে বলা হয় নিউরোপ্যাথি। সুতরাং ডায়াবেটিস এমন একটা ডিজিজ যে ডিজিজের কারণে 3টা মারাত্মক জায়গায়, ইম্পর্টেন্ট জায়গায় হিট করে। একটা অ্যান্সার তোমাদের কিন্তু এখানে আমাদের বলাই হয়ে গেছে কিডনি। ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্য কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অর্থাৎ আমরা রক্তকে যে ছাঁকবো, ছাঁকার ক্ষেত্রে আমরা যে টিউবটা নিব সেই টিউবটা কেমন হবে? সেটা কি ভেদ্য, সেটা কি অভেদ্য, সেটা কি বৈষম্যভেদ্য, নাকি সেটা কি আংশিক বৈষম্যভেদ্য? এটা রাইট অ্যান্সার হবে আংশিক বৈষম্যভেদ্য। অভেদ্য এটাও অ্যান্সার হবে না, বেদ্য অ্যান্সার হবে না, বৈষম্যভেদ্য হবে না। আচ্ছা, এরপর আসি ডায়ালাইসিস টিউবে ব্যবহৃত তরল পদার্থ মানবদেহের কোনটির অনুরূপ? ডায়ালাইসিস টিউবে ব্যবহৃত মানবদেহের তরল পদার্থ কোনটির অনুরূপ? টিউবের মধ্যে যে লিকুইডটা থাকে সেই লিকুইডটা আমাদের দেহের রক্তের কোন অংশের সাথে মিলবে? রক্তের যে আমাদের রক্ত রসের কথা যে আমরা যেটাকে বলি, যেটা ইংলিশ শব্দ প্লাজমা, তার সাথে মিলবে। তো রাইট অ্যান্সার হচ্ছে রক্তের প্লাজমা। ঠিক আছে, অথবা রক্ত রস যদি লেখা থাকতো, প্লাজমা না লেখা থাকে, এখানে রক্ত রস লেখা থাকলে সেটাও কিন্তু রাইট অ্যান্সার। সুতরাং রাইট অ্যান্সার খ। এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। কিডনি প্রতিস্থাপনের জন্য অত্যাবশ্যকীয় বা আবশ্যকীয় শর্ত কোনটি? একজনের কাছ থেকে আরেকজনের কিডনি আমরা ট্রান্সপ্লান্ট করব, সেক্ষেত্রে আমাকে প্রথম শর্ত কোনটাকে মানতে হবে? এটাকে বলা হয় টিস্যু ম্যাচিং এর একটা ব্যাপার আছে। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার টিস্যু ম্যাচ। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কিডনি সংযোজন কয়ভাবে করা যায়? একজন মানুষের বডিতে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করব, সেটা আসলে কয়ভাবে করা যায়? রাইট অ্যান্সার হবে 2 ভাবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আচ্ছা, তারপর বলা হয়েছে যে মানুষের কখনো জ্ঞান ফিরবে না কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে, তোমরা সবাই শুনছো আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের একটা ব্যাপার আছে, আইসিইউতে যেসব রোগীদেরকে রাখা হয়, সেসব রোগীদেরকে দেখা যায় যে অনেক দিন বাঁচায় রাখা হয়েছে, কিন্তু তাদের ব্রেন কোনো কাজ করতেছে না, বডির অন্য পার্ট কাজ করতেছে। এই সিচুয়েশনের নাম ব্রেন ডেথ। অনেক সময় এটাকে আমরা কমাও বলে থাকি। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বার। স্ট্রোক হবে না, ক্রিটিক্যাল প্যারালাইসিস কোনোটাই হবে না। এবার আসো 60 নাম্বার প্রশ্ন, বৃক্কে পাথর হওয়ার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিডনিতে কেন পাথর হবে? মানুষ মোটা হলে, স্থূলতা কথা মানে মোটা। তারপর বলছে পানি কম পান করা, অন্ত্রের সংক্রমণ। সেই হিসেবে নাড়ি ভুঁড়িতে সংক্রমণ হলে কিডনিতে পাথর হয় এরকম কোনো কারণ নাই। সুতরাং এই অপশনটা বাদ যাবে, এই দুটো রাইট। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 2 নাম্বার। রেশন পদার্থ আসলে কি? মূলত নাইট্রোজেন গঠিত পদার্থ, এটা অবশ্যই রাইট অ্যান্সার। 2 নম্বরে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, রাইট অ্যান্সার। প্রধানত গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড, না, গ্লুকোজ কখনোই রেশন পদার্থ হইতে পারে না। এটার জন্য শুধু একটা শব্দের জন্য কিন্তু 3 নম্বরটা আমরা নিতে পারলাম না, সুতরাং এটা বাদ যাবে। এইটা এবং এইটা দুটো রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারের এই জায়গাটা। এরপর আমরা আসবো 62। বলা হয়েছে বৃক্কের হাইলাস বা হাইলাম, যেটা তোমাদেরকে একটু আগে আমি বলছি, হাইলাম দিয়ে যাতায়াত করে কি? এখানে যাতায়াত বলছে প্রবেশ করবে এবং বের হবে, দুইটাই, ঢুকবে বের হবে দুইটাই। কি কি? ইউরেটার, রেনাল ধমনী, রেনাল শিরা। এখানে 3টাই রাইট অ্যান্সার। ঠিক আছে, আরো একটা যদি থাকতো যে স্নায়ু, সেটাও কিন্তু হইতো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি আবার বলে দিতেছি, প্রবেশ করবে রেনাল ধমনী এবং স্নায়ু, বের হবে রেনাল শিরা এবং ইউরেটার। এটা মাথায় মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার। এখানে বৃক্কের হাইলাসের ভিতর থেকে বের হয়, মাত্র আলোচনা করছি, এই মাত্রই বলছি, হাইলাসের ভিতর থেকে বের হয় কি কি বের হয়? একটা বলছি রেনাল শিরা বের হবে, আর এটা বের হবে ইউরেটার। বের হওয়ার সময় দুইটা জিনিস, রেনাল শিরা এবং ইউরেটার। 2 এবং 3 রাইট অ্যান্সার। 2 এবং 3 কোনটার মধ্যে আছে? আমাদের এখানে আছে। এরপর আসো 64। বৃক্কের অবস্থান কোথায়? কিডনির অবস্থান আসলে কোথায়? উদর গহ্বরের পেছনে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে হৃৎপিণ্ডের উপরে, আরটা বলা হয়েছে বক্ষপিঞ্জরের নিচে। কখনো হার্টের উপরে কিডনি থাকে নাকি? হ্যাঁ, যারা ক্লাস করতেছো এটা যদি আর দাগাও তাহলে আর তোমার তো বায়োলজি পড়াইবি না, সায়েন্স পড়াইবি না। সুতরাং এইটা বাদ যাবে, এটা রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার 1 এবং 3 কোথায় আছে? খ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। কর্টেক্স এবং মেডুলা গঠিত কি কি দিয়ে? কর্টেক্স এবং মেডুলা কি কি দিয়ে গঠিত? আমরা জানি এখানে রক্তনালী অবশ্যই থাকবে এবং যোজক কলা থাকবে। রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 2। 3 নাম্বার বলছে ভিন্ন ভিন্ন কলা দিয়ে গঠিত, নো। তাহলে রাইট অ্যান্সার 1 এবং 2, এইটাই আমাদের সঠিক অ্যান্সার। এরপর আসো 66। এই প্রশ্নে কি দেওয়া আছে?
রেনাল টিবিউলের অংশ হলো, রেনাল টিবিউলের অংশ হলো, একটু আগে তোমাদেরকে বলছিলাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, হেনলি লুপ এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল, যা বাংলা হলো গোড়াদেশীয় প্যাসন নালিকা, হেনলি লুপ এবং প্রান্তীয় প্যাসন নালিকা। 1 2 3 তিনটা রাইট, রাইট অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। বৃক্ক রোগের লক্ষণ কি? একজন মানুষের কিডনি ডিজিজ আছে, কি দেখলে আমরা বুঝবো তার কিডনি ডিজিজ আছে? 1 নম্বরে বলছে শরীর ফুলে যাওয়া, 2 নম্বরে বলছে রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া, 3 নম্বরে বলছে শ্বাসকষ্ট হওয়া। শ্বাসকষ্টের সাথে আসলে কিডনি রোগের কোনো সম্পর্ক নাই, এটা বাদ যাবে। রাইট অ্যান্সার 1 এবং 2। আচ্ছা, এরপর আসো 68। বৃক্কে পাথর হতে পারে কি করলে? একটু আগে কিন্তু এই প্রশ্ন তোমাদের পড়ানো হয়েছে। দেহের ওজন বাড়লে, অবশ্যই দেহের ওজন বাড়লে পাথর হতে পারে। পানি কম খাওয়া, অবশ্যই পানি কম খেলে পাথর হতে পারে। প্রাণীজ আমিষ বেশি গ্রহণ করলে, যারা বেশি এক্সেস আমিষ খাবে, ডিম 2টার জায়গায় 4টা খাওয়ানো বা 1টার জায়গায় 5টা খাওয়ানো, সেক্ষেত্রে কিন্তু কিডনিতে পাথর হবে। সুতরাং রাইট অ্যান্সার 1 2 3, তিনটা রাইট অ্যান্সার। বৃক্কে পাথর অপসারণের পদ্ধতি কি? মাত্র তোমাদেরকে পড়াই আনছি আমি। পাথর কিভাবে অপসারণ করা হয়? একটা আলট্রাসোনিক লিথোট্রিপস, এটা রাইট অ্যান্সার। অস্ট্রোপ্রচার, এটা রাইট অ্যান্সার। ডায়ালাইসিস করলে আমরা কখনোই কিডনি থেকে পাথর বের করতে পারবো না, ডায়ালাইসিস রক্ত বিশুদ্ধ করার উপায়, এটা বাদ যাবে। সুতরাং 1 এবং 3 কোথায় আছে? 1 এবং 3 হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে। এবার আসো 70। ব্রেন ডেড, এটার মানে কি? এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? 1 নম্বর বলা হয়েছে জ্ঞান কখনোই ফিরবে না, অবশ্যই জ্ঞান আর কখনো ফিরে আসে না। ব্রেন ডেথ করলে তো জ্ঞান ফিরে আসার চান্স নাই। অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে জীবিত রাখা, আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের মাধ্যমে আমরা মানুষকে জীবিত রাখতে পারি। অঙ্গ প্রত্যঙ্গ অন্যকে দান করা, হ্যাঁ, ওই অবস্থায় যদি তুমি কোনো কিছুকে অন্যকে দান করে দাও, যেমন অনেকে স্কিন দান করে দেয়, কেউ কিডনি দান করে দেয়, কেউ চোখ দান করে দেয়, এই 3টে রাইট অ্যান্সার। 1 2 3, 3টে রাইট অ্যান্সার। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 4, 70-4। এরপর একটা চিত্র দেওয়া আছে এখানে, 71 এবং 72 নম্বর প্রশ্নের উত্তর দাও। চিত্র দিয়ে বলছে, দেখি কি আছে চিত্রের মাঝখানে। এই চিত্রতে যা দেওয়া আছে তা হচ্ছে বিতে, বি একটা জায়গাতে মার্কিং করা আছে, এ একটা জায়গাতে মার্কিং করা আছে, এ দিয়ে রক্ত ঢুকতেছে, তীর চিহ্ন যদি দেওয়া আছে, তার মানে এটা অ্যাফারেন্ট আর্টারিওল, আর বি সম্ভবত অ্যাজ পসিবল, চিত্র দেখে যেটা বোঝা যাইতেছে সম্ভবত বোম্যান্স ক্যাপসুলের এখানে মার্কিং করা আছে। আমরা আগে দেখি প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। এ অংশটি কি নির্দেশ করে? সুতরাং আমি কিন্তু বলে ফেলাইছি, এ মানে কোনো কিছু ভিতরে ঢুকতেছে এর মধ্যে, বোম্যান্স ক্যাপসুলের মধ্যে, এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল বা অ্যাফারেন্ট ধমনী, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। বি অংশটি, যে অংশটি বি মার্কিং করা আছে, সে অংশটি আসলে কি কি কাজ করে? 1 নম্বরে দেওয়া আছে ছাঁকনির কাজ করে, 2 নম্বরে দেওয়া আছে রক্ত সরবরাহ করে, 3 নম্বরে দেওয়া আছে পরিশ্রুত তরল উৎপন্ন করে। আসলে বি তো একটা ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল, এটা কখনোই রক্তকে সরবরাহ করবে না। সুতরাং আমাদের এইটা অ্যান্সার আমরা নিতে পারতেছি না। রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 3, সেই হিসেবে অ্যান্সার হচ্ছে 2 নম্বর, যেটা অপশনে দেওয়া আছে। এরপর আমরা আসবো 73। অলরেডি আমরা প্রায় শেষ করে ফেলেছি, 4 ভাগের 3 ভাগ শেষ। 73তে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে একটা উদ্দীপকের একটা অ্যান্সার দেওয়া আছে। বলা আছে যে এখানে এক্স আগে বুঝতে হবে। এক্স মানে প্রথমে একটা জিনিস ভিতরে ঢুকতেছে, আমি কিন্তু আগে বলছি রেনাল ধমনী প্রবেশ করে, যেটা বের হবে তার নাম রেনাল শিরা, আর যেটা বের হবে তার নাম কি? ইউরেটার। চিত্রের এক্স এবং ওয়াই অংশ থেকে নির্গত হয় কি? এক্স এবং ওয়াই অংশ থেকে কি নির্গত হয়? এক্স অংশ যেটা, সেটা দিয়ে যেটা আসতেছে সেটা হতেছে, সেটাও রক্ত, এবং ওয়াই অংশ দিয়ে যেটা আসতেছে নিচের দিকে পড়তেছে সেটা হচ্ছে মূত্র। তার মানে ওয়াই দিয়ে যেটা আমরা ফাইনাল হয়ে গেলাম সেটা হচ্ছে মূত্র। আর রেনাল শিরা যেটা এক্স অংশ মার্কিং করা আছে, যেটা বের হচ্ছে, সেটা দিয়েও বের হবে রক্ত। এখন কি সমৃদ্ধ রক্ত? এটা হচ্ছে কথা, এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। সুতরাং আমাদের রাইট অ্যান্সার হবে 4 নাম্বার, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর হচ্ছে কি? মূত্র, যেহেতু শিরা। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে অনেকে বলতে পারেন যে অক্সিজেন যুক্ত রক্ত আমরা দাগাইতাম, এখানে কিন্তু আমাকে বুঝতে হবে কি বলছি, যেটা বের হয় রেনাল শিরা। সুতরাং যেহেতু শিরা আছে, শিরা কি সমৃদ্ধ রক্ত বহন করে? অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড। আর নিচেরটা ইউরেটার, অবশ্যই মূত্র। একটু বুঝে দাগাবেন, প্রশ্নটা একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে। এবার আমরা আসবো, একটা চিত্র দেওয়া আছে নেফ্রনের, 74 এবং 75, এই দুইটা প্রশ্নের অ্যান্সার আমাদের চিত্র থেকে করতে হবে। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 74 এবং 75 প্রশ্নের উত্তর দাও। এখানে একটা নেফ্রনের চিত্র দেওয়া আছে, এখানে এম একটা মার্কিং করা আছে, পুরো অংশটা, সম্ভবত পুরো অংশটাকে যদি আমরা একসাথে ধরি এটা রেনাল কর্পাসল হবে। তারপরে এর একটা জায়গাতে মার্কিং করা আছে, এই জায়গাটা যদি আমরা চিন্তা করি এটা হেনলি লুপ হবে। আচ্ছা, আমরা দেখি কি আগে চিত্রের মাঝখানে কি বলছে।
চিত্রে এন অংশের নাম কি? এন মাত্রই বলছি, এই অংশের কথা বলা হয়েছে। লুপ যেহেতু হেনলির লুপ, এটা একদমই যে একটা কোশ্চেন ছিল। উল্লেখিত এম এর কাজ কি? এম যে অংশটুকু দেওয়া আছে, যেটাকে আমরা রেনাল কর্পাসল বলছি, সে অংশটার কাজ কি বলা হয়েছে? 1 নম্বর বলা হয়েছে শাকন, 2 নম্বরে রক্ত পরিশোধন, 3 নম্বরে পানি শোষণ। আসলে এম এ যায় কখনো পানি শোষণ হয় না, পানি এই সব জায়গাতে শোষিত হয়, ঠিক আছে? এখানে কখনো পানি শোষিত হয় না, সুতরাং পানি শোষণ অপশন আমি নিতে পারলাম না। রাইট অ্যান্সার শাকন এবং রক্ত পরিশোধন। সেই হিসেবে অ্যান্সার হবে 1 এবং 2, যেটা দাগাইছিলাম সেটা। এবার আমরা আসবো 76 এর মধ্যে কি দেওয়া আছে? নিচের চিত্রটি লক্ষ্য করো, 76 এবং 77 প্রশ্নের উত্তর দাও। 76 এবং 77 বলা হয়েছে বি যেখানে মার্কিং করা আছে এটা গ্লোমেরুলাস বোঝা যাচ্ছে, আর এ যেখানে মার্কিং করা আছে এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এ ও বি একসাথে মিলে কি তৈরি করে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেফ্রনের 2টা পার্ট, একটা পার্টের নাম রেনাল কর্পাসল আর একটা পার্টের নাম রেনাল টিবুল। রেনাল কর্পাসলের আবার 2টা পার্ট, একটা পার্টের নাম হচ্ছে গ্লোমেরুলাস আর একটা পার্টের নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। সেই হিসেবে এইটার আমাদের যেটা রাইট অ্যান্সার হবে যে রেনাল কর্পাসল, ঠিক আছে? রেনাল কর্পাসলের 2টা পার্ট আমরা জানি, একটার নাম হইতেছে গ্লোমেরুলাস আর একটা পার্টের নাম হইতেছে বোম্যান্স ক্যাপসুল। সুতরাং তোমরা যারা এই প্রশ্নটা দেখবা একটু বুঝে নিবা। সুতরাং গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল। চিত্র এক্স এর ক্ষেত্রে কি প্রযোজ্য? চিত্র এক্স পুরোটার ক্ষেত্রে কি প্রযোজ্য? এ অংশ স্কোয়ামাস আবরণী দ্বারা গঠিত। আমরা জানি বোম্যান্স ক্যাপসুল অবশ্যই স্কোয়ামাস আবরণী দ্বারা গঠিত। বি অংশ যেটা গ্লোমেরুলাস সেটা সাকরির মতো কাজ করে, এটা রাইট। সি যেটা সেটা হেনলির লুপ, নো। সি কিন্তু এটা দূরবর্তী পেছানো নালিকা যেটা, সেটার কথা বলা হয়েছে। সিটা আমরা এটা নিতে পারলাম না, এটা এবং এটা রাইট অ্যান্সার। 1 এবং 2 রাইট অ্যান্সার হলে সেই হিসেবে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার। এরপর আমরা আসবো 78 এর দিকে তুমি যদি তাকাও তাহলে দেখো লেখা আছে, নিচের চিত্রটি লক্ষ্য করো, 78 এবং 79 প্রশ্নের অ্যান্সার দাও। এখানে যে চিত্রটা দেওয়া আছে একটা নেফ্রনের চিত্র। যদিও চিত্রটা বোর্ড পরীক্ষাতে খুব একটা ক্লিয়ারভাবে আনতে পারে নাই, তারপর আমাদেরকে বুঝতে হবে এইখানে যে অংশটা, এইটা আমাদের পুরা অংশটাকে যদি আমরা মনে করি তাহলে সম্পূর্ণ অংশটা রেনাল কর্পাসল, এরপর অংশটা নিকটবর্তী পেছানো নালিকা, এরপরে এই অংশটা যেটা যেখানে মার্কিং করে দিচ্ছে এটা হচ্ছে হেনলির লুপ, এরপরে যে অংশটা সেটা হচ্ছে দূরবর্তী পেছানো নালিকা। আসলে তোমাদেরকে এটা বুঝতে হবে, চিত্রটাই বোর্ডে একটু ক্লিয়ার ছিল না, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো কি বলছে, পি চিহ্নিত অংশের নাম কি? পি তার মানে এখানে যেটা বের হয়ে যাচ্ছে এটাকে বোঝাইছে। আমরা কিন্তু আগেই জানি যে বোম্যান্স ক্যাপসুলের মধ্যে যেটা ঢুকে যে নালীটা তার নাম অ্যাফারেন্ট, যেটা বের হয়ে যায় তার নাম ইফারেন্ট। এখানে ইফারেন্টে মার্কিং করা ছিল সম্ভবত, এই জন্য রাইট অ্যান্সার হবে ইফারেন্ট। এই প্রশ্নটা একটু ক্লিয়ার না আর কি, হ্যাঁ চিত্রটা। চিত্রের এম এন আর মানে এম এর কথা বলা হয়েছে, এন এর কথা বলা হয়েছে, আর এর কথা বলা হয়েছে, মানে রেনাল টিউবুলের যে পার্ট, নিকটবর্তী পেছানো নালিকা, হেনলির লুপ, দূরবর্তী পেছানো নালিকা, এই সকল জায়গায় আসলে কি হয়? এই সকল জায়গায় শোষণ তো অবশ্যই হবে, এটা রাইট অ্যান্সার আমরা আগেই বুঝে গেছি। তারপরে বলছে পরিশ্রাবণ, তারপরে বলছে নিঃসরণ। এখানে কিন্তু কখনোই পরিশ্রাবণ না, পরিশ্রাবণ কিন্তু হবে গ্লোমেরুলাস। সুতরাং এইটা অ্যান্সার আমরা নিতে পারলাম না, এটা রাইট অ্যান্সার। 1 এবং 3 রাইট অ্যান্সার ধরলে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নাম্বারটা। এরপর আসো 80 নম্বর প্রশ্ন। নিচের চিত্রটি লক্ষ্য করো, 80 এবং 81 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। বলছে এখানে দেখো দুই পাশে 2টা কিডনি দেওয়া আছে, নিচে দেওয়া আছে মূত্রথলি, এরপরে যেটা বের হচ্ছে সেটা মূত্রনালী, এটা কিন্তু ইউরেটার, এটা কিডনি, বিটা মূত্রথলি। বি চিহ্নিত অংশের নাম কি? একদম ইজি অ্যান্সার, এটা পারাই উচিত, মাত্র বলছে কি মূত্রথলি। এতে উৎপন্ন পরিশ্রুত তরলের উপাদান কি? মানে এক কথায় মূত্রের উপাদান কি বলছে? পানি, হিমোগ্লোবিন, ইউরোক্রম। এখানে হিমোগ্লোবিন তো জীবন না, হিমোগ্লোবিন হচ্ছে রক্তের উপাদান। সুতরাং হিমোগ্লোবিন যদি রক্তের উপাদান 2 নম্বর নিতে পারবো না, এক হচ্ছে পানি আর হচ্ছে ইউরোক্রম। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, এরপর আমরা আসবো 82 এবং 83 নম্বর প্রশ্ন, আমাদের উদ্দীপক থেকে দিতে হবে। সেটি হচ্ছে একটা কিডনি দেওয়া আছে, কিডনির মধ্যে মার্কিং করা আছে এই জায়গাটা, মেডুলার এই মাঝখানে মার্কিং করা আছে, এটা রক্তনালী ভিতরে প্রবেশ করতেছে, এরকম একটা জিনিস বোঝানো হয়েছে আর কি। চিত্রের এ অংশের নাম কি? তাহলে আমি বলছিলাম একটা নালী ভিতরে ঢুকবে আর একটা বের হবে, এটা সম্ভবত এটা মার্কিং করা আছে, বাইরের দিকে বের হচ্ছে এটা, তাহলে যেটা বাইরে বের হবে সেটা হবে রেনাল শিরা। সুতরাং এটা রাইট অ্যান্সার, রেনাল শিরা। আর বি চিহ্নিত অংশের নাম কি? এখানে আমাকে বুঝতে হবে, চিত্রের মাঝখানে একটু দেখে বুঝতে হবে। বিটা যদি তোমাদেরকে একটু ক্লিয়ার করে আট করে বোঝানোর চেষ্টা করা হয়, বি এর মাঝখানে এরকম শেপ দেওয়া আছে, ঠিক আছে? এইগুলোর কথা বলা হয়েছে।
এটা রাইট অ্যান্সার হচ্ছে রেনাল পিরামিড। ঠিক আছে, এই সকল জিনিস বোর্ডের প্রশ্ন থেকে আমরা আসলে অনেক সময় দেখা যায় যে স্ক্যান করে নিছি, তো সেক্ষেত্রে অনেকগুলো চিত্র খুব একটা ক্লিয়ার আসে না, এই জন্য তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি এই জন্য চিত্রগুলো আর্ট করে বোঝানোর চেষ্টা করছি আর কি। এবারে 84 এবং 85 উদ্দীপকটি পড়ো। উদ্দীপকটি পড়ো, 84 এবং 85 নম্বর প্রশ্ন উত্তর দাও। মিলা তার মাকে কেটলি হাতে কাপে চা ঢালার সময় একটি ছাঁকনি ব্যবহার করতে দেখলো। ভালো কথা, ছাঁকনি দিয়ে চা ছাঁকতেছিল এরকম একটা ব্যাপার। মায়ের কাছ থেকে সে জানতে পারলো মানব দিয়ে দুটি অঙ্গ রয়েছে যা ছাঁকনির মতো কাজ করে। উল্লেখিত অঙ্গটির কার্যকরী এককের অংশ নয় কোনটি? আচ্ছা, কার্যকরী যে একক নেফ্রন, নেফ্রনের পার্ট নয় কোনটি? এটা বলা হয়েছে আর কি। প্রথমে বলা হয়েছে বোমেন্স ক্যাপসুল, তারপর বলা হয়েছে হেনলির লুপ, তারপর বলা হয়েছে গ্লোমেরুলাস, বলেছে পেলভিস। তাহলে আমরা জানি কিডনির দুইটা প্রধান পার্ট, এর প্রধান পার্টের মধ্যে একটা পার্টের নাম ছিল রেনাল কর্পাজল, কর্পাজলের আবার দুটো পার্ট ছিল গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল, সেই হিসেবে এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে পার্ট হিসেবে। এরপর আমরা আসবো দূরবর্তী প্যাসোনালিকার তিনটা পার্ট ছিল, এর মধ্যে একটা পার্টের নাম ছিল নিকটবর্তী, সরি হেনলি লুপে ইয়ার কি বলা হয় তোমাদের রেনাল টিউবুলের তিনটা পার্ট ছিল, এর মধ্যে একটা পার্টের নাম ছিল হেনলি লুপ, নিকটবর্তী প্যাসোনালিকা, দূরবর্তী প্যাসোনালিকা, বোমেন্স ক্যাপসুলের সাথে আরেকটা পার্ট ছিল গ্লোমেরুলাস। সুতরাং এই তিনটাই আমাদের কিন্তু নেফ্রনের পার্ট, পার্ট নয় কোনটা? আমাদের পেলভিস কিন্তু কোনো নেফ্রনের পার্ট নয়, রাইট অ্যান্সার এটা। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এরপর আসো, অঙ্গটির ক্ষেত্রে প্রযোজ্য, কিডনির ক্ষেত্রে আসলে কি প্রযোজ্য? এর অবতল অংশের ভাঁজকে হাইলাইট, রাইট অ্যান্সার। এর নেফ্রন, এর গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে, এটা রাইট অ্যান্সার। অঙ্গের প্রতিটি রেনাল টিউবুল তিনটে অংশে বিভক্ত, রেনাল টিউবুল তিনটে অংশে বিভক্ত, বারবার এই কথা কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এবার আসো 85 পরে আমরা আসবো 86 নাম্বার প্রশ্ন। তো 86 নাম্বার প্রশ্ন কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবা, এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে। তো আজকের প্রশ্নটা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবা। অন্যান্য দিন যে জিনিসটা হয় যে আমরা উদ্দীপকটা আগে পরে চলে যাই, আমাদের যে সকল প্রশ্ন উদ্দীপক আছে আজকে কিন্তু উদ্দীপকওয়ালা প্রশ্নগুলো কিন্তু আমরা একই স্লাইডে পাচ্ছি। দেখো লেখা আছে, নিচের চিত্রটি লক্ষ্য করো, 86 এবং 87 নম্বর প্রশ্ন উত্তর দাও। এটা নেফ্রনের চিত্র। এখানে যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে ওয়াই, এটা অ্যাফারেন্ট আর্টারিওল, যেটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এক্স, এটা ইফারেন্ট আর্টারিওল, মাঝখানে যেটা জেড মার্কিং করা আছে সেটা হচ্ছে গ্লোমেরুলাস, এখানে যেটা কাপের মতো অংশ ডাব্লিউ, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। দেখি এবার কি বলছে, চিত্রের কোন অংশটি ক্যাপসুলের ভিতরে ঢুকে কৈশিক নালিকা সৃষ্টি করে? আমরা দেখতেছি ওয়াইটা ভিতরে প্রবেশ করতেছে, সুতরাং ইফারেন্ট আর্টারিওল ওয়াই। ডাব্লিউ এবং জেড, ডাব্লিউ দ্বারা আমরা বুঝি বোমেন্স ক্যাপসুল, জেড দ্বারা বুঝি গ্লোমেরুলাস। এখানে বলছে রেনাল কর্পাজল তৈরি করে, তাহলে অবশ্যই এটা রেনাল কর্পাজল তৈরি করে, রাইট অ্যান্সার, এটা রাইট। একগুচ্ছ কৌশিক জালিকা তৈরি করে, কারণ কি এটা তো জেড তো অবশ্যই কৌশিক জালিকা তৈরি করে, রাইট অ্যান্সার। রক্তকে ফিল্ট্রেশন করে, এটাও রাইট অ্যান্সার। সুতরাং এটা রাইট অ্যান্সার 1 2 3 তিনটে রাইট। 87 অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এরপরে তুমি আসো 88 প্রশ্ন, 88 নম্বর প্রশ্ন। নিচের চিত্রটি লক্ষ্য করো, 88 এবং 89 প্রশ্ন উত্তর দাও। এ একটা জায়গাতে মার্কিং করা আছে, বি মার্কিং করা আছে, এর সম্ভবত মার্কিং করা আছে এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে, যেটা গ্লোমেরুলাসে মার্কিং করা আছে, আর বি মার্কিং করা আছে বোমেন্স ক্যাপসুলে। চিত্রের এ অংশের রক্তের প্রকৃতি কেমন হবে? যেটা থাকতেছি আমরা সেই অংশের রক্তের প্রকৃতিটা কেমন? সাইকে ক্লিয়ার করলে তো অবশ্যই কি হবে? অক্সিজেনযুক্ত রক্ত হবে, রাইট অ্যান্সার হচ্ছে 3। একটু ট্রিকি কোশ্চেন কিন্তু এটা। চিত্রের বি অংশটি যেটা আমাদের বোমেন্স ক্যাপসুল, এটা আবরণী কলা দ্বারা গঠিত, এটা আবরণী কলা দ্বারা গঠিত, রাইট অ্যান্সার। ছাকন কাজে লিপ্ত থাকে, রেনাল কর্পাজলের অংশ। বি কখন আসলে অ্যাকচুয়ালি থাকে না, বি এর ওখানে সেটা জমা হয়, সুতরাং এটা আমরা অ্যান্সার নিতে পারতেছি না, আমাদের এটা রাইট অ্যান্সার। সুতরাং সেই হিসেবে 89 এর 1 এবং 3 এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা আসবো 90 এবং 91। তোমরা অলরেডি বুঝতে পারছো এতগুলো প্রশ্ন একসাথে সলভ করতে গিয়ে আমিও কিন্তু হাঁপিয়ে গেছি। নিচে চিত্রটি লক্ষ্য করো, 90 এবং 91 প্রশ্নের উত্তর দাও। এ যেটা সেটা হচ্ছে গ্লোমেরুলাস, বি যেটা সেটা বোমেন্স ক্যাপসুল। বি অংশটি কোন টিস্যু দ্বারা গঠিত? একদম সহজ, আবরণী টিস্যু, স্কোয়ামাস আবরণী আর কি। এ অংশটি গ্লোমেরুলাসের কথা বলা হয়েছে, কি করে? পরিশ্রুত তরল উৎপন্ন করে, এটা রাইট। রেনাল টিউবুলার অংশ, বা রেনাল টিউবুলার অংশ কেমন? রেনাল টিউবুলার অংশ নিচের থেকে, সুতরাং এটা আমরা অ্যান্সার নিতে পারতেছি না, এটা আমরা অ্যান্সার নিচে নিয়ে নিচ্ছি আগেই। আর ভিতরে ঢুকে কতগুলো প্যাচ দেয়? 50টি, সুতরাং 1 এবং 3 খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা আসবো 92 এবং 93 উদ্দীপক সংবলিত প্রশ্ন। 92তে কি বলছে? তুলি তার জীববিজ্ঞান বই পড়ে জানতে পারলো মানবদেহে শিমের বিচির মতো আকৃতির এবং লালচে রঙের এক ধরনের অঙ্গ রয়েছে, এটি বৃক্ক। উক্ত অঙ্গ কোন কাজটি করে? এটা হরমোন নিঃসরণ করে, মূত্র উৎপাদন করে, গ্লুকোজ সঞ্চয় করে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। একদম সহজ, কিডনির কাজ কি? মূত্র তৈরি করা, রাইট অ্যান্সার ক। এটা আমরা নিলাম না।
এবার বলছে নিচের উদ্দীপকটি পড়ো, 93 নম্বর প্রশ্ন উত্তর দাও। বাবা মা এবং সাবিয়া দুই বোন মিলে তাদের পরিবার, মানে বাবা মা সাবিনা এবং সাবিয়া দুজন বোন আর তাদের বাপ মা আছে। উক্ত পরিবারের কার বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা আছে? আসলে এই কোশ্চেনের সাথে আরো অনেক কিছু অ্যাড থাকা দরকার ছিল। বাবা মা সাবিনা এবং সাবিহা দুই বোন মিলে তাদের পরিবার, উক্ত পরিবারে কার বৃক্কে পাথরের সম্ভাবনা আছে? অ্যাকচুয়ালি না, আসলে এই প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট না। কোনো একটা বোর্ডে হয়তো আসছিল, কিন্তু এটার আসলে ওইরকম গ্রহণযোগ্যতা অ্যান্সার হয় না। বোর্ডের অ্যান্সার অনুসারে আমি তোমাদেরকে অ্যান্সারটা হয়তো বলে দিচ্ছি, কিন্তু আসলে এই প্রশ্নটা আমরা দিয়েছি, এটা আসলে কিছু করার নাই। রাইট অ্যান্সার হবে বাবা, কারণ এটার আরেকটা কারণ আছে কেন এখানে বাবার কথা বলা হয়েছে। ব্যাখ্যাটা হয়তো যে টিচার এই প্রশ্নটা করেছিলেন তিনি হয়তো এইভাবে ব্যাখ্যাটা দাঁড় করাতে পারেন, কারণ খাবার দাবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো দেখি ছেলেদের ক্ষেত্রে বেশি খায়। মাংসর ক্ষেত্রে দেখা যায় একজন ওয়াইফ তার হাজব্যান্ডকেই বেশি পরিমাণ খাবার দাবার প্রোভাইড করে, সন্তানের থেকেও মাছ মাংস একটু বেশি খায়, পরিশ্রম যদি বেশি করে, যদি প্রোটিন জাতীয় খাবার বেশি খায়, সেই ধারণা থেকেই হয়তো অ্যান্সারটা কি বাবা হয়, সেই হিসেবে অ্যান্সারটা দেওয়া। কিন্তু অ্যাকচুয়ালি না, এই উদ্দীপকটা আসলে ঠিক নাই। আচ্ছা, নেক্সট আমরা আসবো পরের প্রশ্ন। নিচের উদ্দীপকটি পড়ো এবং 94 প্রশ্নের উত্তর দাও। 94 একটা প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া আছে আর কি। শারমিনের কিছুদিন ধরে ঘন ঘন প্রস্রাব হওয়ার পর সম্প্রতি তার কোমরের পিছনে ব্যথা হয়, তার কাঁপুনি দিয়ে জ্বরও আসে। ডাক্তারের পরামর্শ মতে তিনি আল্ট্রাসনিক লিথোট্রিপসি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠলেন। এখন আল্ট্রাসনিক লিথোট্রিপসি এটা তো বুঝে পাথরের চিকিৎসা করা হয়, তাহলে এখানে তুমি দেখে বুঝতেছো কিসের বৃক্কের ইনফেকশন? কখনোই না, কিডনি বিকল না, নেফ্রাইটিসও না, কিডনিতে পাথর। কারণ এটা অনেকবার বলছি, এই জন্য এটা নিয়ে আর আমি বেশি আলাপ করলাম না। এবার বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 95-96 নম্বর প্রশ্ন উত্তর দাও। মাজার সাহেবের কিডনি বিকল হওয়ায় তিনি একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, আমি আবার বলতেছি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, এইটা দ্বারা 9-10 বইয়ের মধ্যে একটা জিনিসে বোঝায়, সেটা হচ্ছে ডায়ালাইসিস। তাহলে প্রক্রিয়ার মাধ্যমে রক্ত পরিশোধন করেন। মাজার সাহেব কি পদ্ধতিতে রক্ত পরিশোধন করেছেন? এখন লেখা আছে এখানে ডায়ালাইসিস। আমি আবারও বলতেছি, কিছু কিছু জিনিস তোমার একদম মানে কি পয়েন্ট যেটাকে বলা হয়, এটা না পড়লে আসলে চ্যাপ্টার পড়ে কোনো লাভ নাই। সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল, আর কিছু থাকা না থাক, উদ্দীপক এই লাইনটা পাইছি, চোখ মুখ বুঝে আনসার দাগা বাকি ডায়ালাইসিস। মাজার সাহেবের গৃহীত ব্যবস্থাটিতে ব্যবহৃত তরলটি কেমন? এখানে বলছে তরলটি মধ্য ডায়ালাইসিস টিউবে ডুবানো থাকে, অবশ্যই ডায়ালাইসিস টিউবে ডুবানো থাকতে হবে। গঠন রক্ত রসের অনুরূপ, মানে প্লাজমার অনুরূপ, এই দুটো রাইট অ্যান্সার। দ্রবণে বিভিন্ন বজ্র মিশ্রিত থাকে, একটার জন্মের ভুল, কারণ বডিতে যেটা যাবে সেখানে কিভাবে বজ্র থাকবে, সুতরাং অ্যান্সার 1 এবং 2 রাইট অ্যান্সার। সেই হিসেবে 96 রাইট অ্যান্সার হচ্ছে ক। এরপর আসি 97, আমরা প্রায় একেবারে শেষের দিকে চলে আসছি। একটা উদ্দীপক দেওয়া আছে 97 এবং 98 প্রশ্ন আমরা এখান থেকে দেখাবো। শহীদের এক আত্মীয়ের অনেক দিন থেকে প্রস্রাবের সমস্যা দেখা দিয়েছে। শহীদ একজন মানুষের নাম, উনি কিন্তু মৃত ব্যক্তি না। শহীদের এক আত্মীয়র অনেক দিন যাবত প্রস্রাবের সমস্যা দেখা দিচ্ছে। শহীদ তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার বললেন তার বৃক্ক বিকল হয়ে গেছে, এখন তাকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত ডায়ালাইসিস করতে হবে। ডায়ালাইসিসের মাধ্যমে কোন ধরনের বজ্র পদার্থ শরীর থেকে বাইরে নিষ্কাশিত হয়? এখানে নাইট্রোজেন গঠিত পদার্থ বলছে, একটা প্রোটিন গঠিত, একটা শর্করা, একটা কার্বন। কখনোই প্রোটিন গঠিত পদার্থ তো বের হওয়ার সুযোগ নাই, কার্বন তো হইতেই পারে না, শর্করা তো হবে না, অ্যান্সার হবে কি নাইট্রোজেন গঠিত। ডায়ালাইসিস মেশিনের টিউবের প্রাচীর আংশিক বৈষম্যবেদ্য, এটা 100% রাইট অ্যান্সার। তরলের গঠন রক্তের প্লাজমার অনুরূপ, প্লাজমার অনুরূপ। মাধ্যমে চিকিৎসা, ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা কম খরচে করা যায়। আমি আবার বলছি, ডায়ালাইসিস মেশিনের যে প্রাচীর, সেই প্রাচীরের টিউবটা আংশিক বৈষম্যবেদ্য। আর ডায়ালাইসিসের সময় যে তরলটা ইউজ করা হয়েছিল, এখন এখানে কিন্তু একটু ভেজাল আছে, প্রশ্নটা দাগানোর ক্ষেত্রে একটু বুঝতে হবে কতটা কি বলছে। বিকল হয়ে গেছে, তাকে বাঁচিয়ে রাখার জন্য ডায়ালাইসিস করা হলো। ডায়ালাইসিসের সময় যে লিকুইডটা ইউজ করা হয়, সেই লিকুইডটা রক্তের প্লাজমার অনুরূপ, তাহলে এটাও রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার। মাধ্যমে চিকিৎসা কম খরচে করা যায়, কখনোই ডায়ালাইসিসে কম খরচে না, এটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রক্রিয়া, এটা কিন্তু অ্যান্সার ভুল। সুতরাং রাইট অ্যান্সার 1 এবং 2, 98 রাইট অ্যান্সার হবে 1, 2, এটা রাইট অ্যান্সার। এবার আমরা আসি 99 এবং 100। শেষ করার আগে একটু কথা বলে নেই, বুঝতেই পারতেছো 100টা এমসিকিউ একটা শর্টে ভিডিওটা শেষ করা আসলে সবার জন্য কঠিন। তুমি যেরকম দেখো তোমার জন্য কঠিন, আমি ভিডিও শর্টটা দিই আমার জন্য কঠিন, তারপরেও কি আমাদেরকে দেখো এইগুলো প্র্যাকটিস করতে হবে। তবে আমি তোমাদের শিক্ষার্থীদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, যদি তোমার মনে হয় যে একবারে সম্ভব না, তুমি একটা কাজ করতে পারো, একদিন 50টা দেখলা, পরের দিন আবার 50টা দেখলা, কারণ আমরা কিন্তু 1 সপ্তাহ গ্যাপে কিন্তু পরীক্ষাটা নিই, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো প্রেশার হবে না, ঠিক আছে? আমরা আসি, শিশুদের কিডনি রোগের কারণ কি?
বাচ্চাদের কিডনি রোগের কি কারণ হতে পারে? একজন বাচ্চার কিডনিতে সমস্যা কি কারণ? মূল কারণ তার ঘন ঘন টনসিলের সমস্যা হবে এবং খোসপাস্র হবে। রাইট আনসার হচ্ছে খ। এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। শিশুদের টনসিল এবং খোসপাস্র থেকে কোন রোগটি হতে পারে? একেবারে সহজ, মাত্র আমরা পড়ে আসছি, সেটা কিডনিতে সমস্যা হতে পারে। তবে লাস্টের স্লাইডে আমরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাদেরকে সাপোর্ট দিছো এবং এই আজকের এই ভিডিওটা আপলোড করা পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের আজকে আমাদের জন্য একটা খুশির সংবাদ, আমাদের 3000 মেম্বার পূর্ণ হয়েছে। এটা তোমাদের সাহায্য সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আশা করি কোনো একটা সময় আমরা আবার হয়তো 4000 পরিবারে পৌঁছে যাব। এইভাবে আমরা একসময় 5000 পরিবারে পৌঁছে যাবো এবং আশা করি তোমরা সর্বক্ষণিক আমাদের পাশে থাকবা। এবং আরেকটি বিষয় না বললেই নয়, এই ভিডিওর কমেন্ট সেকশনের নিচে আমি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকে। সেখানে আমরা প্রতিনিয়তই শিক্ষামূলক তথ্য দিয়ে থাকি, তোমরা সেটা পাবা। এটা কিন্তু আমাদের একাডেমির স্টুডেন্ট যারা আছে তারাও পাবা, যারা আমাদের একাডেমির স্টুডেন্ট না তারাও পাবা, সবার জন্য ক্লাসগুলো নেওয়া। ক্লাসগুলো এই উদ্দেশ্যেই দেওয়া যেন সবাই তোমরা বায়োলজিতে যেন ভালো করো। কারণ অনেকে আছে, আমি তো যেহেতু অনলাইনে ক্লাস ওইভাবে পেইড কোনো কোর্স আমি পরিচালনা করি না, তো সেক্ষেত্রে অনেকে আমাদেরকে অনেক সময় বলে যে স্যার আপনি অনলাইনে আমাদেরকে একটা কোর্স খুলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। আমি বিশেষভাবে বিনোদন অনুরোধ করবো, তোমরা যারা শহরের শিক্ষার্থী যারা আছো, তোমরা গ্রামে তোমাদের যে বন্ধুটা পড়ে তার কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য, তাহলেও গ্রাম থেকে আমাদের এই পড়াগুলো কিন্তু পাবে। এবং আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, আমি যে 100 MCQ তোমাদেরকে যে প্র্যাকটিস করাই, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো 100 MCQ = 400 MCQ। শুধু তাই না, এই প্রত্যেকটা অধ্যায়ে তুমি যে MCQগুলো যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, তোমার এই MCQ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমাদের 14টি অধ্যায় থেকে মাত্র 25টি MCQ আমাদের বোর্ড পরীক্ষা দেখাতে হয়। সেক্ষেত্রে আমাদের নিয়ারেবল 14টি অধ্যায় থেকে আমরা 1400 MCQ এর মতো আমরা প্র্যাকটিস করবো। নিয়ার প্লাস মাইনাস 1200 বা 1300 কাছাকাছি হবে, কারণ কোনো চ্যাপ্টারে 50-80 এরকম আছে। তো এতগুলো MCQ প্র্যাকটিস করার পরে তোমরা সবাই MCQতে 25 পাবা, এটা আমি বিশ্বাস করি। আমি যাওয়ার আগে আবার বলে দিচ্ছি, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা। কারণ আমরা কিন্তু এগুলো একদম ফ্রি ভিডিও দিচ্ছি, এখানে কিন্তু কোনো অর্থের কোনো ব্যাপার নাই। একজন মানুষ শিখলে সেখানে আমার সার্থকতা, এবং পাশাপাশি আমার লেকচার যদি কোনো ভুল থাকে তুমি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে ধরিয়ে দেবা, আর ভালো লাগলে কমেন্ট সেকশনে সেটা তুমি জানাবা। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমরা 9ম অধ্যায় নিয়ে আমরা আবার ভিডিও আপলোড করব এবং এভাবেই আমরা প্রায় কিন্তু শেষের দিকে চলে আসি 14তম অধ্যায়। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। ডক্টর মোহাম্মদ ত্রিপুন বিশ্বাস। আসসালামু আলাইকুম।